ছাদে বসে বসে গিটার বাজাচ্ছিলাম। হঠাৎই কারো ডাকে পিছনে ফিরলাম, ফিরেই দেখি জয়া আপু। কিরে রবি, আজকের মতো একটা দিনেও তুই ছাদে বসে গিটার বাজাচ্ছিস? জয়া: না আপু, এমনি। তুমি তো জানো আমি বিশেষ দিনে একটু সময় ধরে হলেও গিটার বাজাই। খুব ভালো লাগে আমার। মনে হয় যেন আনন্দটুকু গিটারের সুরের সাথে সবার মাঝে বিলিয়ে দিচ্ছে। রবি: তাই বলে আজকের মতো একটা দিনেও? তুই কি ভুলেই গিয়েছিস তোর জন্য কেউ একজন বধূ বেশে বাসর ঘরে অপেক্ষায় আছে? জয়া: আরে না, এটা কি ভুলার বিষয়? কেউ কখনো ভুলে যায়? রবি: তবে বাসর ঘরে না ঢুকে ছাদে কেন বসে আছিস? যা তাড়াতাড়ি ঘরে যা। জয়া: আচ্ছা বাবা, যাচ্ছি। শান্তিমতো গিটারটাও বাজাতে দিলে না। রবি: হইছে হইছে, এখন আর গিটার বাজিয়ে কাজ নেই। আর এত বেশি বাজাতে ইচ্ছে হলে বউকে সাথে নিয়ে বাজা। জয়া: বলেই আপু ছাদ থেকে নেমে গেল। আমি বসে বসে ভাবছি, আজকেই তো সেই রাত যে রাতটার জন্য মানুষ হাজারো স্বপ্ন বুনে। কারোটা পূরণ হয়, আবার কারোটা হয় না। তবুও মানুষ স্বপ্ন ঠিকই দেখে। আমিও মন রাজ্যে বুনে রেখেছি হাজারো স্বপ্ন। জানি না, অজানা অচেনা মেয়েটি যে কিনা আজকে বিকেলে মাত্র 3টি অক্ষরের কবুল শব্দটি দ্বারা আমার অর্ধাঙ্গিনী রূপে রূপায়িত হয়েছে, সে কেমন হবে? তবুও কত কি ভেবে রেখেছি। এত শত ভাবতে ভাবতেই বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘর ঢুকতেই বউ কিছুটা নড়ে চড়ে বসলো। আস্তে করে খাটের উপর বসলাম আমি। কেমন জানি একটা ভয় কাজ করছে। একটা অজানা ভয়। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, তাও খুব ঘামছিলাম। আমি তো ঘামছি, সাথে বউ খুব ঘামছে। আর ঘামবেই না কেন? নিজের ভিতরেই কেমন জানি ভয় কাজ করছে। নিজের বাড়ি, সবকিছু চেনা জানা। আর ওর কাছে সবকিছুই নতুন। ওর ভিতরে এখন কি চলছে কে জানে। ওর ঘামাটা খুবই স্বাভাবিক। কি বলবো বুঝিতেছিলাম না। তাও কিছুটা স্বাভাবিক হয়ে বললাম, তোমার নাম সুলতানা না? আমি কিছুটা রাগান্বিত ভাবেই বলল, নামটাও জানেন না, আবার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলেন? কিভাবে কারো ব্যাপারে না জেনে শুনে বিয়ে করে ফেললেন বলেন তো? বিয়ে তো মানুষ একদিনের জন্য করে না, সারাটা জীবনের জন্য। তাই তো যাচাই করে করা উচিত ছিল। সুলতানা একটু মুচকি হাসি দিয়ে বললাম, দলিল যেহেতু হয়েই গেছে সেহেতু সম্পত্তির ব্যাপারে পরেও জানা যাবে। আমি ভ্রুকুচকে, মানেটা কি? সুলতানা: মানেটা হলো তুমি আজকের পর থেকে আমার বউ, তোমার ব্যাপারে জানা বোঝা এবং ভালোভাবে রাখাটা আমার দায়িত্ব। তোমাকে কিভাবে হেফাজত করতে হবে ওইটাও আমাকেই দেখতে হবে, বুঝলা? আমি থুম। তবে আমার ব্যাপারে কতটা জানেন আপনি? সুলতানা: কি জানি না, যা জানাটা জরুরি বলে তুমি মনে করছো। আমি আছে, এমন অনেক কথা আছে। সুলতানা: ওকে, আস্তে আস্তেই জানা যাবে, এখন জানতে হবে না। আমি কিছু কথা আছে, পরে নয়, আগে জানতে হয়। সুলতানা: এত তাড়াহুড় কি আছে? আমি আছে অনেক কিছু। আমি এই ব্যাপারটা বিয়ের আগেই আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু মায়ের জন্য পাইনি। মা আমায় আত্মহত্যার ভয় দেখিয়েছিল। কারণের আগেও অনেকগুলো বিয়ে ভেঙে গেছে এর জন্য। সুলতানা কথাগুলো বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল সুলতানা। আমি শুধু নির্বাক দর্শকের মতো শুনছিলাম, কারণ ওর কথার কোন আগা মাথা পাচ্ছিলাম না। তবুও সব বুঝার জন্য ধৈর্য সহকারে শুনতেছিলাম। হঠাৎই আমার হাতটা ধরে জোরে কেঁদে ফেলল। বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকাতে চাইনি। তবে বাবা মায়ের মুখ চেয়ে এই বিষয়টা আপনার থেকে লুকাতে হলো। আমার মাথাটা ততক্ষণে ঘুরছিল। মনে মনে ভাবছিলাম, মেয়ে কোথাও চক্কর টক্কর চালাচ্ছে না তো আবার? খোঁজ না নিয়ে বিয়ে করে বিশাল ভুল করে ফেললাম না তো আবার? যদি মেয়ে এখন আমায় ছেড়ে পুরনো প্রেমিকের কাছে চলে যেতে চায়, তখন সমাজে মুখ দেখাবো কি করে? সমাজে, পরিবারে, কার্যক্ষেত্রে আমার কত সম্মান। বড় অফিসের প্রধান কর্মকর্তা আমি।
কত শ্রদ্ধা করে সবাই আমায়, সব অবশেষে নষ্ট করে দিলাম না তো? ভাবতে ভাবতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তখনই সুলতানার ডাকে বাস্তবে ফেরলাম। দেখলেন তো কত চিন্তায় ফেলে দিলাম আপনাকে। সুলতানা, ধমকে বললাম, সেই কখন থেকে বক বক করেই যাচ্ছ? কোন কথার কি মাথা মুন্ডু আছে বলো তো? কি বলতে যাচ্ছ বুঝিয়ে বলো তো? আগের কোন বিএফ আছে, তার কাছে যেতে চাও? আমাকে ভালো লাগে না, থাকতে চাও না আমার কাছে? আমি একটু রাগী লুক নিয়ে বলল, এমন কিছুই না সুলতানা। তবে কি? বলেই চেঁচালাম, সহজভাবে বলবে নাকি রুম থেকেই বের হয়ে যাব? আমি বলেই বের হয়ে যেতে নিছিলাম, তখনই পিছন থেকে সুলতানা বলে উঠল, আমি ধর্ষিতা। কথাটা বলতেই থমকে দাঁড়ালাম। পা দুটো আর নড়ছিল না, একদম স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলাম অনেকটা সময়। ভেবেই পাচ্ছিলাম না কি করব বা সুলতানাকে কি বলবো। ওর কাছে যাব নাকি রুম থেকে বেরিয়ে যাব? অনেকক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে সুলতানাকে বললাম, এই ভারী শাড়ি গহনায় তোমার খুব কষ্ট হচ্ছে মনে হয়। আমি ইশারা দিয়ে ওয়াশরুম দেখিয়ে ফ্রেশ হয়ে পাতলা শাড়ি আর পাতলা গহনা পরে আসতে বললাম। সুলতানাও আমার কথা মতো ফ্রেশ হতে চলে গেল। আমি চলে গেলাম ছাদে, কারণ তখন পর্যন্ত মনের সাথে অনেক বোঝাপড়া বাদ ছিল, যার একটা সঠিক সমাধান আমার চাই চাই। ছাদে একা একা দাঁড়িয়ে ভাবছিলাম, কি করা উচিত এখন আমার? সুলতানাকে কি তাড়িয়ে দেব নাকি মেনে নেব? ওরই বা কি দোষ? বেচারি শিকার হয়েছে কারো ভয়ঙ্কর খাবায়। মনে মনে খুব রাগ হচ্ছিল সেই পুরুষ জাতির উপর যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে না। তারা তাদের পৈশাচিক আনন্দটাকে এতটাই গুরুত্ব দেয় যে তারা হয়তো জানে নাই না এতে করে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো ফুলের মতো নিষ্পাপ প্রাণ। জানি না কত সুলতানার জীবনে ঘটে গেছে এমন নরকীয় ঘটনা, যার জন্য হাজারো রবিউলকে হয়তো বাসর রাতেই শুনতে হচ্ছে তার নবগত বধূ একজন ধর্ষিতা। তবে আফসোস হলো, সব রবিউল সহজভাবে মেনে নেয় না এই ব্যাপারটা। আর নিবেই বা কিভাবে? সবাই বেস্টটা চায়, কেউ চায় না তার অর্ধাঙ্গিনী আগেই ধর্ষিত হোক। আমি নিজেও কি মন থেকে ব্যাপারটাকে সহজভাবে নিতে পেরেছি। নিজের প্রশ্নের কোনো উড়াজ নিজের কাছেই নেই। কেন জানি চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, ভিতরে জ্বলছিল খুব। জানি না কেন জানি খুব কষ্ট হচ্ছিল, সাথে সাথে মনের মধ্যে বিবেক নাড়া দিল। কেন কষ্ট পাচ্ছি আমি? সত্যিটা জানি বলে। যদি আমাকে সত্যিটা না বলতো তবে কি কখনোই জানতাম? আমার তো সুলতানার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও সত্যিটা বলে দিয়েছে, কারণ এমন হাজারো ধর্ষিতার জীবনে আছে যা হয়তো কেউ জানেই না। কথাগুলো ভাবতে ভাবতে ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 30 মিনিট হয়ে গেছে আমি ছাদে দাঁড়িয়ে আছি। তাই রুমের দিকে রওনা দিলাম। রুমে ঢুকেই দেখি সুলতানা তাহাজ্জুদের নামাজ পড়ছে। অজান্তেই মুখে হাসি ফুটে গেল আমার, কারণ আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল আমার বউটা খুব সংযমী হবে, সহজ সরল পর্দাশীল আর ধার্মিক হবে। মনে হচ্ছে 100% এর মধ্যে 80%ই মনের মতো হইছে। আর প্লাস পয়েন্ট হলো সুলতানা যথেষ্ট সহজ সরল। না হলে কেউ বাসর রাতে স্বামীকে তার জীবনের কালো অধ্যায় বলার জন্য উঠে পড়ে লাগে। তাছাড়া অসম্ভব রকম সুন্দর চোখের দিকে তাকালে মনে হয় এর ভিতরে কোনো পাপ থাকতে পারে না। মায়াবতী মহিষী নারী, যার সাথে সারাটা জীবন অনায়াসে কাটিয়ে দেওয়া যায় বিনা দ্বিধায়। হোক সে একবার নয়, 1000 বার ধর্ষিতা। কারণ আমি পাপকে নয়, পাপীকে ঘৃণা করি। হঠাৎ বলল, বিয়ের জামালায় সারাদিন নামাজ পড়তে পারিনি, তাই এখন তাহাজ্জুদটা পড়ে নিলাম। আপনি কি নামাজ পড়বেন? সুলতানা কিছুটা অপ্রস্তুত ভাবে বললাম, না, তবে কাল থেকে চেষ্টা করব। আমি
একটু চোখ গরম করে চেষ্টা, কোনো শব্দ নেই, পড়তেই হবে। সুলতানা। আমি শুধু তাকিয়ে আছি ওর মুখ পানে। ঠিক এই মুহূর্তে ওরে দেখে মনেই হচ্ছে না একটু আগে এই মেয়েটি এত কান্না করেছে। হয়তো ভয় পেয়েছিল সত্যিটা জানলে মেনে নেব কিনা। আর আমি যে মেনে নিয়েছি তা হয়তো এতক্ষণে বুঝে গেছে। আবার হাতটি নাড়া দিয়ে, কি হলো বলেন, নামাজ পড়বেন? সুলতানা। আরে বোকা, পড়বো বলে যদি না পড়ি তবে কি করবা? বললাম তো চেষ্টা করব। আমি। না, আপনি শুধু স্বীকার করুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। কারণ আমি মনে প্রাণে জানি একটা বউ পারে স্বামীকে যে কোনো কিছু করতে বাধ্য করতে। আর এইটা তো ভালো কাজ, আল্লাহ আমার সহায় হবেন। সুলতানা। হাসি দিয়ে বললাম, ওকে লক্ষ্মী বউ, কাল থেকে নামাজ পড়ব। আমি। আচমকাই জড়িয়ে ধরলো আমায়। আমি কিছুটা অবাকই হলাম। আবার ভাবলাম কেমন হাদারাম স্বামী আমি। বউ যদি আমায় জড়িয়ে ধরতে হয়, আমি আছি কোন দিনের জন্য? তাই আর দেরি না করে শক্ত করে জড়িয়ে রাখলাম বুকে। সুলতানা। আমি। ঘুম। সুলতানা। ঘুমাবে না? আমি। ঘুম। তবে এখন না। সুলতানা। তবে কখন? আমি। আরো পরে। সুলতানা। আরে বোকা, ঘড়িতে দেখছো কয়টা বাজে? রাত 3টা 30 মিনিট। আমি। আমার যে এখনো অনেক কিছু বাকি বলার। সুলতানা। শুনবো তো তোমার জীবনের সেই অপ্রীতিকর ঘটনাটা। তবে আজ না, আজকের মতো একটা বিশেষ দিন আর তোমার কান্না দেখতে চাই না। চাই না মধুময় রাতটাকে আর কষ্টের চাদরে ঢেকে দিতে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একদম মন থেকে মেনে নিয়েছি। আমি। কারণ দোষ তোমার না, দোষ হলো কিছু মানুষ রূপী অমানুষ পুরুষদের, যারা কলুষিত করছে আমাদের এই সুন্দর সমাজটাকে। তাই আমি তোমাকে নয়, ধিক্কার জানাই সে সকল পুরুষ জাতিকে যারা নিজেদের সমকক্ষ নারীদের রক্ষণ না করে বক্ষণে ব্যস্ত। তবে তাদের শাস্তিও খুব নিকটে। সেদিন ধর্ষকরা কাঁদবে আর ধর্ষিতারা হাসবে। সুলতানা চুপচাপ শুধু আমার কথাগুলো শুনতেছিল, আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল। আমি জানি ওর প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে হাজারো লুকানো কষ্ট। হাত ধরে বললাম, একটা অনুরোধ রাখবে সুলতানা? আমি। কি বলেন? আপনার একটা নয়, হাজারটা অনুরোধ রাখতে পারবো। আর অনুরোধ না, আদেশ করুন। অনুরোধ শব্দটা আপনার মুখে মানায় না। আপনি আমার স্বামী। আপনি শুধু আদেশ করবেন, আমি তার যথাযথ পালন করব। সুলতানা। সুলতানার কথা শুনে শুধু অবাকই হচ্ছিলাম। কি অদ্ভুত মেয়ে রে বাবা। আবারও বলল, জানেন তো আমার কাছে স্বামী মানে বিশেষ কেউ, যার বলা প্রতিটা কথাই আমার কাছে মহামূল্যবান, যার কথা মতো চলা আমার মহান ধর্ম। কেননা আল্লাহ তাআলা স্বামীর মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদাহ করার হুকুম দিতাম তবে প্রতিটা নারীকে তার স্বামীকে সিজদাহ করতে বলতাম। তাছাড়া স্বামীকে খুশি না করলে ইহকাল পরকাল সব কালেই আমি ফেরেশতা আল্লাহর লানত পাবো, যা কিনা একদমই চাই না। আপনি শুধু আমাকে আপনার সেবা করার সুযোগটা দিবেন প্লিজ। সুলতানা। কথাগুলো মুগ্ধ হয়ে শুনতেছিলাম আর ভাবতেছিলাম, সত্যিই শুনতেছি নাকি স্বপ্ন দেখছি আমি? এটা কি বউ নাকি অন্য কিছু? জীবনে কি বিশেষ কোনো সওয়ার করেছিলাম নাকি, যার জন্য এমন একটা বউ পেয়েছি? মনে তো হচ্ছে। হঠাৎই সুলতানার ধাক্কায় বাস্তবে ফিরলাম। কি এত ভাবছেন আপনি? কি জানি বলবেন? সুলতানা। ও হ্যাঁ, আসলে বলছিলাম কি, আমি। কি বলেন? সুলতানা। তুমি কাউকেই তোমার জীবনের অপ্রীতিকর সত্যটা বলবে না, আর এর জন্য নিজেকে দোষীও মনে করবে না। ভুলে যাবে সব। আমি। একটু হাসি দিয়ে, এত সহজে যদি ভুলতে পারতাম তবে আজকের মতো একটা দিনে নিজেকে এত অপরাধী মনে করতাম না। সুলতানা। অপরাধী কেন মনে করো বলো তো? আমি। অপরাধী না আমি। আপনাকে ঠকিয়েছি তো?
না জানিয়ে বিয়ে করে ফেলেছি। সুলতানা: আরে বোকা, এটা কোন ব্যাপার না। আমি শুধু চাই আজকের পর শুধু একদিন আমাদের মধ্যে এটা নিয়ে কথা হবে, যেদিন আমি নিজে পুরোটা শুনতে চাইবো, এর আগে না। তবে তোমাকে সব ভুলে সংসারে মন দিতে হবে। গালে একটা চিমটি কেটে বললাম, এটা কিন্তু আমার আদেশ, তাই অক্ষরে অক্ষরে পূরণ করার চেষ্টা করবে। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি: কেন, আপনি ঘুমাবেন না? সুলতানা: ঘুমাবো তো। আমি: তবে চলেন একসাথেই ঘুমিয়ে পড়ি। সুলতানা: তখনকার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে সুলতানার ডাকে ঘুম ভাঙল। এই যে শুনছেন। সুলতানা: আমি: উঠুন। সুলতানা: কেন? আমি: নামাজ পড়বেন না? সুলতানা: এখন না। আমি: তবে কখন? সুলতানা: পরে। একটু ঘুমাতে দাও প্লিজ। মাত্রই তো ঘুমালাম। আমি: তো কি হয়েছে? জানেন না, বড় প্রাপ্তির জন্য ছোট ছোট সুখগুলো ছেড়ে দিতে হয়। উঠুন তাড়াতাড়ি, এখন না উঠলে কিন্তু মাথায় পানি ঢেলে দেব। সুলতানা: একটু রাগান্বিত ভাবে বললাম, মানে কি? এখন উঠতে পারবো না, যাও এখান থেকে। আমি: সাথে সাথেই রাগ করে রুম থেকে চলে গেল। পরে কতক্ষণ ঘুমিয়েছি জানি না। জয়া আপুর ডাকে ঘুম ভাঙল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি সবাই বসা, শুধু সুলতানা নাই। চোখ দুটো শুধু ওরে খুঁজতেছিল। তখন হনহনিয়ে সামনে এসে দাঁড়ালো। মা সুলতানারে ইশারা দিয়ে খেতে বসতে বলল। আমার পাশের সিটটা খালি থাকা সত্ত্বেও জয়া আপুর পাশের সিটটাতেই বসলো। মেজাজই গেল খারাপ হয়। বিয়ের পরের দিন কই পাশে বসে রোমান্টিক ভাবে খাবো, চোখে চোখ পড়বে, মুচকি মুচকি হাসবে, সব গেল মাটি হয়ে। এই নাকি ওর আমার প্রতিভক্তি। ভাবতে ভাবতে সুলতানার দিকে তাকালাম। সাথে সাথেই বোনাস হিসেবে একটা মুচকি হাসি দিল সুলতানা। মনটা নিমিষেই ভালো হয়ে গেল আমার। আমার আগেই খাওয়া শেষ করে রুমে চলে গেল সুলতানা। আমি অনেকক্ষণ পরিবারের সবার সাথে গল্প করে পরে রুমে ঢুকলাম। ঢুকেই দেখি বেলকুনিতে দাঁড়িয়ে আছে সুলতানা। আমি পিছন দিয়ে আস্তে করে জড়িয়ে ধরলাম। অবাক হয়ে আমার হাতটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কি হলো এটা ভেবে, কারণ এতক্ষণ তো সব ঠিকই ছিল। কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে চলে গেল সুলতানা। আমারও মেজাজটা খারাপ হয়ে গেল। সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেলাম। ইচ্ছে ছিল রাতের আগে আর বাসায় ফিরবো না। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেছে লক্ষ্যই করিনি। তখনই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মায়ের ফোন। রিসিভ করতেই অনেকক্ষণ ঝাড়ল। নতুন বউকে একা বাসায় রেখে আমি বাহিরে কি করি, এইসব জিজ্ঞাসা করলো আর কি। আমিও কিছুটা মজা করেই বললাম, তোমার বৌমাকে কি তবে কোলে করে রাখবো নাকি? মায়ের সাথে সেই ছোটবেলা থেকেই আমি আর আপু খুব ফ্রেন্ডলি। মা একটু রেগে বলল, প্রয়োজনে কোলে করেই রাখবা। এখন তাড়াতাড়ি বাসায় চলে আসো, না হলে খবর করবে। মা: একটু হেসে বললাম, খবর করবে? কে করবে? কিভাবে করবে মা? আমি: যে করবে, যখন করবে, যেভাবে করবে, তা যখন করবে তখনই বুঝবে। মা বলেই কল কেটে দিল। আমিও ভদ্রপোলার মতো বাসার রাস্তার দিকে হাঁটা ধরলাম। তখনই কোথা থেকে যে ঝড় শুরু হয়ে গেল বুঝতেই পারলাম না। ঝড়ের গতির সাথে টিকে থাকাটা বেশ কষ্টকর মনে হচ্ছিল। তাও দৌড়াতে লাগলাম বাড়ির দিকে। বাসা থেকে বন্ধুর বাড়ি ততটাও দূরত্ব নয়। দৌড়াচ্ছি আর ভাবছি, বৃষ্টি মানেই তো মনটা ফুরফুরে, রোমান্টিক ভাব। নতুন বউ আমার অপেক্ষাতে বসে আসে। একসাথে কত গল্প যে করবো আজ, ভেবেই মনটা ভালো হয়ে গেল। বাসায় পৌঁছে নক করতেই জয়া আপু দরজা খুলে দিল। ফ্রেশ হয়ে চলে গেলাম রুমে।
রুমে ঢুকেই দেখি সুলতানা গুটিসুটি করে ঘরের মেঝেতে এক কোণে বাহিরের দিকে মুখ করে বসে আছে। ও বুঝতেই পারেনি আমি যে রুমে ঢুকেছি। আমিও সুলতানাকে একটু চমকে দেওয়ার জন্য আস্তে আস্তে পিছন থেকে জড়িয়ে ধরলাম। পরক্ষণেই আমাকে ধাক্কা মেরে খানিকটা দূরে ফেলে দিল। কিছুটা ভয়ের সাথে ব্যথাও পাইছি। এমন একটা ব্যবহার করলে কার না রাগ হবে। ইচ্ছে হচ্ছিল গালে 2-4টা চর বসিয়ে দেই। সাথে সাথেই মিরাক্কেল ঘটারের মতোই সুলতানা আমাকে জড়িয়ে ধরল এবং খুব শক্ত করে বারবার রাগী আর কান্নার সুরে বলছিল, এতক্ষণ কোথায় ছিলেন? আমাকে একা রেখে কেন চলে গেছিলেন? আর কখনোই কি যাবেন? যদি যান তবে কিন্তু আমি একা ঘরে আত্মহত্যা করব। সুলতানা সাথে সাথে মুখটা চেপে ধরে বললাম, এইসব কি কথা সুলতানা? এইসব কথা আর জীবনে মুখে আনলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, এই বলে রাখলাম। আর একা কোথায়? বাসায় তো সবাই আছেই। আমি সবাই তো যে যে যার যার মতো। আমি তো একা। ওই দিনও কেউ ছিল না। সুলতানা ওই দিন মানে কোন দিন? কোন দিনের কথা বলছো সুলতানা? আমি সেই দিনের, যেদিনের পর থেকে একাকিত্বকে ভীষণ ভয় পাই, যেদিনের পর নরকে পরিণত হয়ে গেছে আমার জীবনটা, যেদিনের পর নিজেকে আর 10টা পবিত্র মেয়ের মধ্যে গণনা করতে লজ্জা লাগে। সুলতানা কথাগুলো বলতে বলতে সুলতানা কতটা যে কেঁদেছে তা বলে বোঝাতে পারবো না। ভিতরটা একদম ধুমরে মুচড়ে গেছে আমার। আস্তে করে খাটের উপর আমার পাশে বসালাম। সব শুনবো আজ। সেই কষ্টটা আর একা ভোগ করতে দিব না সুলতানাকে। কিছুটার ভাত চাই আমিও। সুলতানা বলতেই শুরু করলো, তখন ক্লাস 9-এ পড়তাম। সেদিন ছিল স্কুল ছুটির দিন। তাই মামির সাথে তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। ওই বাসায় মামির বোন, তার স্বামী আর একটা ছেলে ছাড়া কেউ ছিল না। বিশাল বাড়ি, ফ্ল্যাট বাসা তো, তাই কেমন জানি ফাঁকা ফাঁকা। খুব আদর আপ্যায়ন করলো আমাদের। মামি তাই ওই দিন ওই বাসায় থেকে গেল। মামি আমাকে ছোটবেলা থেকেই একদম নিজের মেয়ের মতো আদর করত। তাই উনার কথা মতো ওই বাড়ি থেকে গেলাম। মাকে কল করে বলে দিলাম। মাও অমত করলো না। রাতে ঘুমিয়ে আছি। হঠাৎই কারো ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি অমিত, মানে মামির বোনের ছেলে। আশেপাশে আর কেউ নেই। বাহিরে খুব ঝড় হচ্ছিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোতে অমিত কেমন জানি ভয়ঙ্কর লাগছিল। বিছানায় মামি নেই, অথচ মামি আমার সাথেই ঘুমিয়েছিল। বসে বসে ভাবছিলাম মামি কোথায়, আর এত রাতে অমিতই বা আমার রুমে কেন? অমিতকে খুব ভয়ঙ্কর লাগছিল। মনে একটা অজানা ভয় কাজ করছিল। তবুও কিছুই না বুঝার ভান করে। মামি কোথায়? সুলতানা, তোমার মামি হসপিটালে। অমিত কিছুটা অবাক হয়ে বললাম, কেন? সুলতানা, আব্বা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, তাই জরুরি ভিত্তিতে হসপিটালে নিয়ে গেছে। সবাই ওইখানেই আছে। তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকেনি। অমিত ও, আপনি জাননি? সুলতানা গিয়েছিলাম, চলে আসছি। অমিত কেন? সুলতানা এমনি, তুমি বাসায় একা তাই। যদি ভয় পাও। অমিত ও আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ব, আপনি আপনার রুমে চলে যান। সুলতানা আমার রুমে মানে? অমিত আপনার রুমে মানে আপনার রুমে। সুলতানা আমি এত কষ্ট করে হসপিটালে মিথ্যা বলে বাসায় আসছি কি আমার রুমে ঘুমানোর জন্য? অমিত তবে সুলতানা, তোমাকে আমার খুব ভালো লাগে সুলতানা, অসম্ভব সুন্দর তোমার হাসি। হরিণীর মতো চাহনি, কোকিলা কণ্ঠ। আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে তোমায়। অমিত কথাগুলো চুপচাপ শোনা ছাড়া কোন উপায় ছিল না। পরক্ষণেই মাথায় এক বুদ্ধি উদয় হলো। ওয়াশরুমের উদ্দেশ্যে রুম থেকে বের হলাম।
ইচ্ছে ছিল একবার ঢুকলে আর বের হব না যতক্ষণ না সবাই বাসায় আসে। ওয়াশরুম যেতে যেতেই সোফায় তাকিয়ে দেখি অমিতের এক বন্ধু বসে আছে। নোংরা চোখে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছিল। ভিতরটা ততক্ষণে ভয় শুকিয়ে গেছে। মৃত্যুর স্বাদ পাইনি, তবে মৃত্যুর আগে মানুষ প্রাণের আবেদনে এত ভয় পায় কিনা জানি না। ওয়াশরুমে ঢুকতে নেব তখনই অমিত চলে এলো। ওই সুলতানা, কোথায় যাচ্ছ? অমিত: এই তো ওয়াশরুমে। সুলতানা: তাড়াতাড়ি বের হবে, কারণ আমার বন্ধু যাবে। আর হ্যাঁ শোনো, ওয়াশরুমের লকটা কিন্তু ভাঙা, তাই বেশি দেরি করে বোকামি করো না। অমিত: মনটাই গেল নষ্ট হয়ে, শেষ রক্ষা তবে আর হলো না। কেয়ার করা ওয়াশরুম থেকে সোজা নিজ রুমে চলে আসলাম। অমিতও পিছন পিছন আসলো। সুলতানা: অমিত: হুম ভাইয়া। সুলতানা: তুমি এত সুন্দর কেন জানো? অমিত: কেন? সুলতানা: আমার জন্য। অমিত: আপনার জন্য মানে? সুলতানা: মানে তোমাকে আজকের জন্য হলেও আমার চাই। অমিত: বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপনি? সুলতানা: বলা বলির কিছুই নাই। ভালো লাগে তোমায়, আদর করব মন ভরে। অমিত: ভয় বুকটা কেঁপে উঠল। আমি না আপনার ছোট বোনের মতো। সুলতানা: তো ছোট বোন তো আর নয়। অমিত: বোনকে কি কখনোই খারাপ চোখে দেখা যায় বলেন? সুলতানা: হাদিস বুঝিয়ে লাভ নেই বাবু, আদর তোমায় আমি করবই। অমিত: না প্লিজ ভাইয়া, পায়ে ধরি, আমায় অপবিত্র করবেন না, ছেড়ে দিন আমায়। সুলতানা: অনেক কাকুতি মিনতি করলাম, কাজ হলো না। ততক্ষণে আমায় জড়িয়ে ধরলো অমিত। পিছন থেকে অমিতের বন্ধু এসে হাজির, করে দুজন মিলে ধরলো আমায়। কোনো ক্রমে ছাড়িয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে দেখি দরজা লক করা। পরে আর কি, যা হবার তাই হলো। আমি আমার শ্রেষ্ঠ সম্পদ ইজ্জত রক্ষা করতে পারিনি। পরের রাতটুকু আর ঘুমাইনি। ভাবছিলাম এই কলঙ্কিত মুখ আর বাবা মাকে দেখাবো না, কিন্তু আত্মহত্যা করারও সাহস পাইনি। সকালে মামি আসলো। অবস্থা দেখে বুঝতে বাকি রইল না। আমি মামিকে জড়িয়ে অনেক কাঁদলাম, সত্য ঘটনা বলে দিলাম। মামিও কাঁদল। মামি বারবার বলছিল পারলাম না তোমার মায়ের আমানতটা রক্ষা করতে, কিভাবে মুখ দেখাবো তাকে। মামি মামির বোনকে সব সত্য বলে দিল, কিন্তু তার স্বামী অসুস্থ বলে তাকে জানাতে না করলো। মামির বোন অমিতকে অনেক বকল, তবে লোক সমাজে জানাতে মানা করলো, তাদের নাকি সম্মানে বাঁধবে। অমিতকে দু একটা চড় থাপ্পড় দিল তার মা, তাছাড়া আর কিছুই না। মামির বোন অমিতের মা যা বলল, অমিতের একার ইচ্ছাতে নাকি কিছুই হয়নি, আমারও নাকি সম্মতি ছিল। যেন রবি এমনিতেই পোড়াগা, আবার উনুনের ছিটা, সাথে আবার লেবুর রস। মনে হচ্ছিল এই জীবন রেখে কি হবে। রাতেই কেন আত্মহত্যা করিনি আমি। বিচার তো পেলামই না, সাথে বদনাম ও বোনাস হিসেবে গায়ে লাগিয়ে দিল। মামির আগে অনেকক্ষণ বকল রাতে তার বোনকে। অমিত ভাব দেখিয়ে বাড়ি ছেড়ে কোথায় জানি চলে গেল। সেদিনই আমি আর মামি বাড়ি চলে আসলাম। মামি লজ্জায় আমার সাথে আর কখনোই কথা বলেনি। বাসায় আসতেই মা আমার মুখ দেখে কিছু একটা অনুমান করেছে। কি হয়েছে তা হয়তো বুঝেনি, তবে কিছু একটা গড়বড় তা ঠিকই বুঝেছে। সেজন্যই বলে মায়েরা অঞ্জামি। আল্লাহ কি জানি অলৌকিক ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন ওদের। মুখ দেখেই সন্তানের মন পড়ে ফেলেন তারা। আমার মাও ব্যতিক্রম নন। মামি আমায় রেখে সাথে সাথে চলে গেলেন। আমি ভেবেছিলাম মাকে কিছুই বলবো না, কারণ এতে শুধু কষ্ট বাড়বেই। চাইনি মায়ের ভিতরটাও জলে পুড়ে যাক। কিন্তু মা আমার ভাব দেখে হাজারটা প্রশ্ন জুড়ে দিল। প্রথমে ভালোভাবে জিজ্ঞাসা করলো কি হয়েছে, পরে জোরপূর্বক একটা হাত মাথায় রাখিয়ে বলল, সত্য করে বল সুলতানা, তোর কি হয়েছে? মা: কিছু না তো মা। সুলতানা: মিথ্যা বলিস না মা।
মা, তোমার কেন মনে হয় আমার কিছু হয়েছে? সুলতানা: জানি না, তবে আমার মেয়ের মুখটা জন্মের পরে এতটা মলিন কখনোই দেখিনি। হাসি লেগেই থাকে যে মুখে, সে মুখ এমন ফ্যাকাশে কেন? মা: আমি কিছু বলার আগেরই হঠাৎই মা গালের ওইখানে হাত দিয়ে বলল, কিরে, তোর গালে এমন নখের দাগ কেন? গালের ওইখানেও অসংখ্য আছর, সত্যি করে বল, কি হয়েছে তোর সাথে? মা: মার হয়তো আর বুঝতে বাকি রইল না। আর কষ্টটা চেপে রাখতে পারিনি আমি। সাথে সাথে মাকে জড়িয়ে অনেক কাঁদলাম। একটু পর দেখি মায়ের কোন হুঁশ নেই। সাথে সাথে বাবাকে ডেকে নিলাম। মা স্ট্রোক করেছেন। অতিরিক্ত কষ্ট পেলে যা হয় আর কি। মা হসপিটালে ছিল 3 দিন। পাশাপাশি আমারও চিকিৎসা চলল। সুস্থ হই মা বাবাকে সব জানালো। বাবারও মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণ পাগলের মতো আচরণ করলো। বাবার আগে মামির বোনকে বাসায় ডেকে এনে অনেক কথা শুনিয়ে দিল এবং মামির বোনের সাথে চিরতরের সম্পর্ক শেষ করে দিল। প্রথমে ভেবেছিল অমিতকে জেলে দিবে। পরে ভেবে দেখলো তখন হয়তো সবাই আঙুল দেখিয়ে বলবে, ওই যে ধর্ষিতা যায়, যা এখন কেউই জানে না। বাবা মায়ের একমাত্র সম্বল ছিলাম আমি। আর কোন সন্তান তাদের নেই? আমার সম্মানের কথা ভেবেই সবকিছু নীরবে চোখে জলে চাপা দিতে হলো। চোখ বন্ধ করলে এখনো ঘটনাগুলো চোখে ভাসে। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় গায়ের প্রতিটা দাগ হাহাকার করছে। কথাগুলো বলছিল আর অঝরে কাঁদছিল সুলতানা। মুখটা দেখেই মনে হয় ভিতরে কোন পাপ লুকিয়ে নেই। কত কি সহ্য করেছে এইটুকু বয়সে। তবে আর না। এর সমাধান দেওয়া স্বামী হিসেবে আমার দায়িত্ব। সুলতানা বলল, আমি দুঃখিত, তখন যখন তুমি হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরলে আমার তখনই অমিতের কথা মনে পড়ে গেল। তাই আর বিলম্ব না করে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। পরক্ষণেই দেখি তুমি। সুলতানা: ঠিক আছে, আমি কিছুই মনে করিনি, তবে অমিত এখন কোথায় আছে? রবি: জানি না, হবে হয়তো তার বাড়ি। সুলতানা: সুলতানা: আমি ঘুম। সুলতানা: ভরসা করো আমায়, আমি অনেকটা। সুলতানা: কি চাও অমিতের সাজা হোক? আমি ঘুম। তবে কিভাবে? সুলতানা: অপেক্ষা করো, সাজাও পাবে। যেভাবেই হোক আল্লাহ তো দিবেই, আমিও দেব। তুমি শুধু আমার পাশে থেকো। আমি তুমি শুধু পাশে থেকো, থাকবে তো? আমি ঘুম। সুলতানা: আস্তে করে সুলতানার মাথাটা বুকের উপর রাখলাম। সুলতানার চোখে জলে বুকের দিকে শার্টটা ভিজে গেছে একদম। আর সহ্য হচ্ছিল না। কতটা সহ্য করা যায় বলেন তো? তাই গাল দুটো চেপে ধরে কপালে একটু আলতো ভাবে আদর করে চোখের জলগুলো মুছে দিয়ে বললাম, আর কতটা কাঁদলে তোমার কান্না শেষ হবে বলো তো? আর কত নিজেকে কষ্ট দিবে? আজকে তোমাকে কাঁদতে মানা করব না, তবে আজকের পর যেন এর পুনরাবৃত্তি না ঘটে। মন ভরে কেঁদে নাও। আজকের পর শুধু হাসবে। আমি সুলতানা তখনও কাঁদছিল। তাই সুলতানার মনটা ভালো করার চেষ্টা করছিলাম। মনে মনে কত ফোন দিয়াটি, তাও কোন কুল কিনারা পায় না। কি সান্ত্বনা দিব জানি না আমি। কারণ যে কষ্টটা এতগুলো বছর ধরে মনে লালন করে এসেছে তা কি আর এত সহজে ভুলে যাবে? কতটা কষ্ট যে তার বুকে চাপা দেওয়া তা ও নিজেই জানে। তবুও চেষ্টা করতে ক্ষতি কি? আচমকাই সুলতানাকে কোলে তুলে নিলাম। একটু অবাক হয়েই, কি করছো? সুলতানা: আদর করছি বউ। আহা গো, বউটা আমার লজ্জায় লাল হয়ে গেছে। আমি কথাটা শুনেই মুখটা আমার বুকে গুজে রাখলো। কোলে করেই ছাদে নিয়ে গেলাম। ছাদে দোলনায় বসিয়ে রেখে খোবায় একটা গোলাপ গুজে দিলাম। এমন একটা পরিবেশ সৃষ্টি করলাম যার কারণে একটু আগে যে কান্না করছে তা হয়তো মনেই নাই সুলতানার। ওই দিন রাত 12টা পর্যন্ত ছাদে গল্প করলাম, যাতে ওর কিছুটা হলেও মন ভালো হয়।
পরে রুমে এসে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন শ্বশুর বাড়ি গেলাম। সুলতানাদের বাড়িতে অসম্ভব রকম আদর যত্ন করলো আমাদের। একমাত্র মেয়ের জামাই বলে কথা। বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎই পাশের রুম থেকে সুলতানা ও তার মায়ের কথা শুনতেছিলাম। পুরো কথা বুঝিনি, তবে এতটুকু বুঝেছি অমিতকে নিয়েই কথা হচ্ছে। হয়তো আমাকে না জানাতে আবারও সতর্ক করে দিয়েছে। মায়ের মন তো কে চায় তার মেয়ের সংসার ভেঙে যাক। তখনই বলল, ভয় পেও না মা, তোমার জামাই সব জানে এবং মন থেকে মেনেও নিয়েছে। জানো তো মা, জীবনে মনে হয় কোন পুণ্য করেছি যার জন্য এমন একটা স্বামী পেয়েছি। না হলে কি কেউ তার ধর্ষিতা বউকে মেনে নেয় এবং বউকে তা ভুলিয়ে দিতে এত চেষ্টা করে? জানো মা, তোমার জামাই আমায় কত ভালোবাসে। সুলতানা হেসে বলল, মারে এইসব শুনতেও ভালো লাগে। আমরা তো সব সময় চেয়েছি তুই অনেক ভালো থাক, সেজন্যই বিয়ের আগে তোকে এইসব জানাতে মানা করেছি। এর আগেও তুই বলে দিয়ে কতগুলো বিয়ে ভেঙেছিস বলতো। মা, কি করে লুকাই বলো তো মা? কি করে একজন নির্দোষকে ঠকাই? সুলতানা, আরে বোকা মেয়ে, ঠকার কথা বলছিস কেন? এতে তো তোর কোন দোষ ছিল না, সবই নিয়তি। মা, মা, সবটাই ভাগ্য। সুলতানা, তবে আমি জানতাম তুই বেশি দিন না বলে থাকতে পারবি না। ভাগ্য ভালো যে রবি ভালোভাবে মেনে নিয়েছে, না হলে কি হতো বলতো। মা, এখন আর ভেবে কি হবে, মেনে তো নিয়েছেই। সুলতানা, ওদের মা মেয়ের কথা শুনে আর কাজ নেই, তাই সুলতানাদের ছাদে চলে গেলাম। অস্থির সুন্দর একটা মনোরম পরিবেশ, চারদিকে নানান ধরনের ফুলের বাগান, তাকালেই যে কারো মন ভালো হয়ে যাবে। সুন্দর মনের অধিকারী না হলে কেউ এত সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে না। মনে মনে ভাবছি, বউ একখান পাইছি। পরের দিন বাসায় আসার সময় দুজন রিকশায় বসা ছিলাম। সুলতানা জার্নি করতে পারে না, তাই রিকশা দিয়ে আসতেছিলাম। প্রথমে ভালোই ছিল, আশেপাশের এটা ওটা দেখছিল আর আমায় দেখাচ্ছিল। হঠাৎই সুলতানা আমার হাতটা চেপে ধরলো, এমন ভেবে চেপে ধরলো হঠাৎই সামনে বাঘ আসলেও মানুষ হয়তো এত ভয় পায় কিনা সন্দেহ। আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম, কি হলো এই ভেবে। আমি হালকা ধাক্কা দিয়ে বললাম, কি হইছে রে পাগলি, এতক্ষণ তো ঠিকই ছিলে। আমি আমার দিকে এমন ভাবে করুণ দৃষ্টিতে তাকালো, দেখেই বুঝলাম খুব ভয় পেয়ে আছে। হাতটা চেপে ধরে ভরসা দিয়ে বললাম, আমি আছি তো বাবু, কি হইছে বলো। আমি ওই যে ওই যে সুলতানা। ওই যে কি? আমি অমিত। সুলতানা, কি আমি? ওই যে লালটি শার্ট পরা ছেলেটি অমিত। সুলতানা, কোনটা? নীল জামা পরা মেয়েটার সাথে যে? আমি সুলতানা, ওকে চিনে রাখলাম, ভবিষ্যতে কাজে দেবে। আমি মনে মনে ভাবছিলাম, অমিত মনির সাথে কেন দাঁড়িয়ে আছে? মনি হলো আমার স্কুল লাইফের একটা ভালো বান্ধবী, তবে কি অমিতই মনির বিএফ? এমন একটা বাজে ছেলের পাল্লায় পড়লে তো ওর জীবনও শেষ হয়ে যাবে। ওর দ্বারাও তৈরি হবে আরেকটি ধর্ষিতার জীবনী। না, তা হতে দেওয়া যাবে না। তবে মনিকে ভালোভাবে বুঝিয়ে রাজি করতে পারলে আমার জন্য প্লাস পয়েন্ট। শাস্তিটা সহজে দিতে পারবো, কথাগুলো ভাবতেছিলাম। তখনই সুলতানা ডেকে বলল, কি গো, কি এত ভাবছো? সুলতানা, কই কিছু না তো। আমি কিছু তো একটা ভাবছই, বলো না প্লিজ। সুলতানা, ভাবছি কি করে আমার লক্ষ্মী বউটার চোখের জলের মূল্য দেওয়া যায়। কি করলে এক ফোঁটার পরিবর্তে কষ্ট দেওয়া মানুষটার চোখ থেকে 3 ফোঁটা জল বের করা যায়। আমি মানে কি করতে চাচ্ছ তুমি? সুলতানা, কিছু না বাবু, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না।
শুধু হাসার জন্য প্রস্তুত হও। চোখের সামনে অমিতের কষ্ট দেখবে তুমি। ওর একটা শিক্ষা হওয়া দরকার, না হলে ওর দ্বারাই ধর্ষিত হবে হাজারো সুলতানা। আমি সুলতানা কিছুই বলল না, শুধু ভরসা ভরা নয়নে আমার দিকে তাকালো। চোখ দেখেই বোঝা যায় কতটা ভরসা করে আমায়। তার মূল্য আমাকে দিতেই হবে, যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে। ওই দিনের মতো বাসায় চলে আসলাম। সুলতানাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেলাম বন্ধু মহলে, যেখানে সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম। ইচ্ছে ছিল আগে অমিতকে উত্তম মাধ্যম দেব, কারণ হলো সাথে ওর বন্ধুকে নিয়ে ধর্ষণ করেছিল তাই। নিজে করছেই সাথে আরেকজনকে নিয়ে কেন করলো। মনে মনে ভাবছি শালা তোরে এমন শিক্ষা দেব জীবনে আর কোন মেয়ের দিকে কোন নজরে তাকাবি না। ভাবতে ভাবতে পৌঁছে গেলাম বন্ধু মহলে, সবাই আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই সবাই চিৎকার দিয়ে বলে উঠল, ওই তো চলে আসছে নতুন জামাই। বলে উঠল, দোস্ত, বউ তোমায় ছাড়ছে। ভেবেছিলাম আঁচলে বেঁধে রাখবে হয়তো। সম্রাট, দূর সালারা, তোরা সব সময় মজা নিস। আমি হুম্মম, দুলা ভাই, আমার বোনটা কেমন আছে? স্যাম, খুব ভালো আছে, তবে সমস্যা একটাই। আমি সবাই অবাকের স্বরে বলে উঠল, সমস্যা? কি সমস্যা? ইয়াছিন, আরে একটা বখাটে তোদের বোনটাকে আগে খুব জ্বালাতো, এখনো জ্বালাতে চেষ্টা করছে, তাই ভাবলাম কিছু উত্তম মাধ্যম দেব আর কি। আমি ও এই সমস্যা, জ্বালায়, তাও আবার আমাদের বোনকে। ইমন, তুই শুধু হারামজাদার মুখটা চিনিয়ে দে, দেহ থেকে কলিজাটা আলাদা করে দেব একদম। শাওন, সব সত্যি বলি নাই আর কাউকে বলবো না, কারণ সুলতানার সম্মান এখন আমারও সম্মান। তবে যতটুকু বলছি বন্ধুদের কাজ হয়ে গেছে, এখন শুধু অমিতকে জায়গামত পেতে হবে। কিভাবে এবং কোথায় ওরে ভালো করে আদর যত্ন করব তা নিয়ে সবাই ভাবছি। তখনই মাথায় আসলো মনির ব্যাপারটা। সাথে সাথে কল দিলাম মনিকে। মনি ওর বাসায় চলে গেছে, তাই আমিও মনির বাসায় চলে গেলাম। ভেবে দেখলাম মনির সাথে যোগাযোগ রাখলে অমিতের গতিবিধি সম্পর্কে জানতে পারবো। ভাবতে ভাবতেই মনির বাসার সামনে চলে আসলাম। দরজায় নক করতেই ওর মা দরজা খুলে দিল। ওর মা আমায় অনেক ভালো করে চিনে, কত গিয়েছি ওদের বাড়ি। দরজা খুলেই একটা মুচকি হাসি দিয়ে বলল, কেমন আছো বাবা? বৌমা কেমন আছে? সাথে নিয়ে আসলে না? আন্টি, অন্য কোন দিন নিয়ে আসবো খালাম্মা। মনি কোথায়? আমি, ও তো রুমে আছে আন্টি। চলে গেলাম মনির রুমে। ঢুকেই দেখি মনি কারো সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখেই কল কেটে দিয়ে বলল, কিরে নতুন জামাই, এতদিনে মনে পড়ছে আমায়? মনি, হুম জানু, মনে পড়ছে। এবার বল তোর কি খবর? আমি, ভালো রে, তোর বউ কেমন আছে? মনি, খুব ভালো। আমি, শরীরে দোস্ত, তোর বিয়েতে যেতে পারলাম না। কি করব বল, মা হঠাৎই অসুস্থ হয়ে পড়ছিল। মনি, আচ্ছা আচ্ছা, মাফ করে দিলাম, তবে বউ বলছে একদিন গিয়ে আলাপ করে আসতে। আমি, ওকে যাব। মনি, হুমম, তো জানো তোর খবর কি? প্রেম টেম করিস নাকি? আমি, হুমরে। মনি, কাল দেখলাম মার্কেটের সামনে একটা ছেলের সাথে দাঁড়িয়েছিলি, ওইটা তোর কি হয় রে? আমি, কখন বিকেলে? মনি, হুম। আমি, ও, ওইটা তো অমিত। মনি, নামটা শুনে যেন গায়ে আগুন ধরে গেল, তাও কিছুই বুঝতে দিলাম না। তো কি করে তোর বিয়ে? আমি, এই তো এইবার অনার্স তৃতীয় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ। মনি, কোন কলেজ? আমি, ঢাকা কলেজ। মনি,
তো কতদিনের সম্পর্ক? আমি, বেশি না 6 মাস। মনি, তোর বিয়েটা কিন্তু হেব্বি সুন্দর। তবে আমি, তবে কি রে মনি? ঠিক ওর মতো একটা ছেলে সুরবনার বিয়ে। তবে ওই ছেলের ব্যাপারে কিছুই জানি না। আমি কিছুটা অবাক হয়ে, ওর মতো মানে? মনি, ওর মতো মানে দেখতে ঠিক ওর মতো। তবে মনে হয় ওইটা এই ছেলে হবে না। আমি, ঠিক তো মনি? আরে হুম্মম, তোর বিএফের চেহারা দেখেই বোঝা যায় একদম সহজ সরল। আমি, তা ঠিক বলছিস দোস্ত, আমাকে অনেক ভালোবাসে। মনি, মনে মনে ভাবছি কতটা যে সহজ সরলতা করে বুঝবি। এখন তো সুরবনার বিএফ এর মতো বলে মনে শুধু সন্দেহ ঢুকিয়ে দিয়েছি। আসলে সুরবনা বলতে কেউ নাই, এটা শুধু নাম মাত্র, যাতে পরবর্তীতে সহজে বিশ্বাস করাতে পারি ওর বিএফ খারাপ তাই। আমায় ধাক্কা মেরে বলল, দোস্ত সত্যিই কি সুরবনার বিএফ অমিতের মতো? মনি, আরে হুম্মম রে, দেখলে তুই নিজেই অবাক হয়ে যাবি। আমি, কথাগুলো শুনে সাথে সাথেই মুখটা কালো করে ফেলল মনি। মনে মনে হাসি পাচ্ছিল আমার। ঔষধে কাজ দিছে মনে হয়। ইচ্ছেটা ওরে কষ্ট দেওয়া না। আমি ওর কথায় যতটা বুঝেছি ও অমিতকেই সত্যিকারের ভালোবাসে। তবে অমিত তো মোটেও সুবিধার না, যে একটা মেয়েকে একা পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে কি করে জিএফকে। তাই আমি চাইনি মনিরও সাথে ওইটা হোক। আর এখন সে যদি জানে অমিত একজন ধর্ষক, তবে সে সহ্য করতে পারবে না। তাই চাইতেছিলাম মনিও আস্তে আস্তে সরে যাক আর অমিতও একটা শিক্ষা পাক। তো দোস্ত রোজ কি তোরা দেখা করিস নাকি রে? আমি, আরে না, অমিত খুব ব্যস্ত মানুষ, তাই সপ্তাহে 2-3 দিন দেখা করি, আবার শুক্রবার দেখা করব আগের জায়গাতেই। মনি, ও, ওকে আজ উঠি রে, তোর ভাবি চিন্তা করবে। আমি বলেই বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরে প্ল্যান অনুযায়ী আচ্ছা মতো মাইর দিলাম অমিতকে। আমিও ওদের সাথে ছিলাম। আমার ফোন ছিল সম্রাটের বন্ধু হাতে। তখনই সুলতানা কল দিল। সম্রাটও বলে ফেলল সুলতানা ভাবি কল দিছে। কথাটা শোনা মাত্র অমিত চমকে গেল। ও হয়তো এতক্ষণে ঠিকই বুঝে গেছে কেন তাকে পিটানো হয়েছে। মোটামুটি ভালোই মাইর দিলাম। বাসায় আসার পথে বউয়ের জন্য কিছু লাল গোলাপ কিনে নিয়ে গেলাম। বাসায় পৌঁছে গোলাপগুলো বউয়ের হাতে দিলাম। লাল গোলাপ কেন গো আবার? সুলতানা, আরে আজকে আমার মনটা অনেক ভালো, তাই তার কিছুটা তোমাকে উপহার দিলাম। তাড়াতাড়ি সেজেগুজে রেডি হও, আজ বাইরে খেতে যাব। আমি, কি গো আজ মনটা এত ভালো কেন? সুলতানা, আরে এমনি। এখন যাও তো রেডি হয়ে নাও। আমি, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তখনই বউ রেডি হয়ে আমার সামনে আসলো। অবাক হয়ে, কি গো তুমি এইভাবেই যাবে? আমি, হুম, কেন? ভালো লাগছে না আমায়? সুলতানা, হুম্মম, অনেকগুলো সুন্দর লাগছে তোমায়। আমি, বউ আমার হাতে পায়ে মোজা লাগিয়েছে, বোরকা পরেছে। পর্দায় নারীর প্রকৃত সৌন্দর্য আগে কখনোই বুঝিনি। সুলতানার শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। আমি মুগ্ধ নয়নে শুধু তাকিয়ে দেখছিলাম। হঠাৎই ধাক্কা মেরে, এমন করে দেখছো কেন? ভালো লাগছে না বুঝি? সুলতানা, লাগছে গো বাবু, অনেক বেশি ভালো লাগছে। আমি, তবে চলো নাকি বোরকাতে মানাচ্ছে না? সুলতানা, আরে তেমন কোন ব্যাপার না, আমি তোমাকে পর্দার আড়ালে লুকিয়ে রাখতে চাই। কেননা গুপ্তধন লুকিয়ে রাখাই ভালো। তুমি তো আমার গুপ্তধন, যাকে হেফাজত করা আমার প্রধান দায়িত্ব। আমি, হইছে মশাই, এবার চলেন। সুলতানা, হুম, চলো গো। আমি, ওই দিন বাইরে ডিনার করে অনেক মজা করে বাসায় ফিরলাম। দেখতে দেখতে কেটে গেল 9টা মাস।
একদিন অফিস থেকে এসে খাবার খাচ্ছিলাম, দুজনে একসাথেই খাচ্ছিলাম। খাবার শেষ করে যখনই রুমে যেতে নেব তখনই সুলতানা হঠাৎই ফ্লোরে পড়ে গেল। ভয় পেয়ে চিৎকার দিয়ে সুলতানাকে ধরলাম। আমার চিৎকারে মা দৌড়ে আসলো, চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরালো সুলতানার। ও আমার দিকে তাকিয়ে গাল টিপে টিপে হাসছিল। মেজাজটাই গেল খারাপ হয়ে, ভয় হাত পা ঠান্ডা হয়ে জমে যাওয়ার উপক্রম। আর উনি মিটিমিটি হাসে, মাও দেখি হাসে। কি যে হচ্ছে বুঝিতেছিলাম না। আমি শুধু ঘামছিলাম। খবর পেয়ে জয়া আপু দুলা ভাইও আসলো। আপু তো আমার গাল টিপে। মা আমাদের রবি কত ছোট ছিল, আর আজ নাকি ও বাবা হবে। আপু, বাবা হব মানে? আমি একদম আকাশ থেকে পড়লাম। বাবা হবা মানে? আপনার সুলতানার পেটে বেড়ে উঠছে আরেকটা ছোট বাবু। আপু, তাই? আমি একদম হেসে ফেললাম। হাসছি আবার রাগও হচ্ছিল। রাক্ষসী মেয়ে একা একা আনন্দ ভোগ করে, আর কেউ না যেন একজন মা তো অবশ্যই তার ভিতরে বেড়ে ওঠা সন্তানকে অনুভব করতে পারে। তবে সে আগে কেন আমাকে বলেনি? আজ বুঝাবো মজা। পরে সবাই সবার মতো চলে গেল। রুমে শুধু আমি আর আমার বাবু রাম্মু। সবাই চলে গেছে। এখন সুলতানাও উঠতে যাবে। হেঁচকা টানে একদম বুকে নিয়ে আসলাম। এই করছোটা কি? ছাড়ো, ব্যথা পাবো তো। সুলতানা, ছাড়বো না। রাক্ষসী, আগে কেন সুখবরটা দাওনি? আমি আমি কি আগে জানতাম নাকি? সুলতানা, মিথ্যাবাদী। আমি আমি মিথ্যাবাদী বলেই একটু কান্নার ভাব করলো। সুলতানা, হইছে হইছে, আর অভিনয় করতে হবে না। আগে কেন সুখবরটা দাওনি গো? আমি এমনি সারপ্রাইজ দিব ভাবছিলাম, কিন্তু তা আর হলো না। সুলতানা, প্লেন ছিল আর উপরে বলার। আমি যাও, কথাই বলবো না বলেই অভিমান করে মুখ ঘুরিয়ে নিলাম। সাথে সাথে গাল দুটো চেপে ধরে ঠোঁটে একটু আদর করে দিল। আরো কি রাগ আছে আমার বাবুর আব্বুটার? সুলতানা, হ্যাঁ আছে, একটাতে পোষাবে না। আমি এ দিব না বলেই ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। সুলতানা, দুজনই বসে আছি, এই বউ আমি। কি গো সুলতানা, গিটার শুনবে? আমি ঘুম। সুলতানা, যেন কখন গিটার বাজাই? আমি জানি। সুলতানা, বলো তো। আমি যখন তোমার মনটা অনেক ভালো থাকে, আর আজকে তোমার মনটা অনেক ভালো। সুলতানা, ঘুম। আমি বউকে গিটার বাজিয়ে শোনাচ্ছিলাম, তখনই হঠাৎ মনিরও কল আসলো। কিরে দোস্ত, কি খবর? মনি, ভালো রে, সুখবর। আমার সুলতানা মা হতে চলেছে। আমি ওয়াও, আমি কাল আসবো তোদের বাড়ি। মনি বলেই কল কেটে দিল মনি। পরের দিন বিকেলে মনি আসলো। সুলতানা জানতো মনি যে অমিতের জিএফ। তাও মনিকে সুলতানা অমিতের ব্যাপারে কিছুই বলল না। সুলতানা শুধু চুপ করে তাদের প্রেম কাহিনী শুনছিল। তবে অমিত আর মনি নাকি নানা রকম জায়গায় ঘুরতে যায়। সুলতানা তো শুনেই শিউরে উঠছে। মনে মনে ভাবছে ছেলে তো ভালো না, কে জানে কি ক্ষতি করে দেবে। মনিকে কি চোখে আঙুল দিয়ে অমিতের চরিত্রটা দেখিয়ে দেব, নাকি এখনই বলে দেব? অনেক রকম ভেবে মনিকে আর কিছুই বলল না সুলতানা। তারপর থেকে মনি আর সুলতানার সাথে প্রায়শই কথা হতো, ভালো একটা বন্ধুর মতো। সেজন্য মনি যখনই ঘুরতে যেত সুলতানাকে বলতো, আর আমি তাদেরকে চোখে চোখে রাখতাম, যাতে কোন সমস্যা না হয়। কারণ বন্ধু হিসেবে মনিকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। এমনি এমনি চলছিল দিনগুলো। আস্তে আস্তে সুলতানার পেটে বেড়ে উঠছিল আমাদের বাচ্চা। সুলতানার অন্তঃসত্ত্বা এখন 6 মাস।
সবাই সুলতানাকে অনেক যত্ন করে, বাসার কোন কাজই করতে দেয় না। এর মধ্যে অমিত খুব জ্বালাতে শুরু করে দিল। ওই দিন মায়ের দেওয়ার পর থেকেই খুব বেড়ে গেছে। কিভাবে জানি আমাদের বাসার ঠিকানা জেনে গেছে। সুলতানার ফোন নম্বরটা ও জোগাড় করে ফেলছে, তাই কল করে ও জ্বালাতে শুরু করে দিয়েছে। বাধ্য হয়েই সিমটা পাল্টাতে হয়েছে। ও আমার অমিত কল করলেও ভয় পেয়ে যেত, সারাক্ষণ ভয় ভয় থাকতো। বলতো অমিত কল দিলেই যেন মনে হয় ও আমার সামনে দাঁড়ানো। আমার ভিতরেও একটা ভয় কাজ করতো যদি অমিত বাসায় চলে আসে আর ওইসব কথা বলে দেয়, তখন কি হবে। ওইসব নিয়ে সারাক্ষণই চিন্তায় থাকতাম। একদিন অফিসে খুব ব্যস্ত ছিলাম, তখনই সুলতানার কল আসলো। এতটাই ব্যস্ত ছিলাম যে রিসিভই করতে পারলাম না। সুলতানা কয়েকবার কল করলো। কাজ শেষ করে ফোন হাতে নিয়েই সুলতানাকে কল দিলাম। অনেকবার কল করলাম, তবুও রিসিভ করেনি। মাকে কল দিলাম, মাও রিসিভ করেনি। মনটা কেমন জানি আনচান করছিল, তাই ছুটি নিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সুলতানাকে অনেকবার কল করলাম, তবে রিসিভই করলো না। বাসায় পৌঁছে দরজায় নক করতেই মা দরজা খুলে দিল। মা, এতবার কল করলাম, রিসিভ কেন করলে না? আমি। মা কিছু না বলেই চলে যেতে নিল। মুখ দেখেই মনে হচ্ছে খুব রেগে আছে, যেন আমি কোন মহা অন্যায় করেছি যার কোনো ক্ষমা নেই। মনে মনে ভাবছি আমি তো কোন অন্যায় করিনি, তবে মা হঠাৎই এমন ব্যবহার কেন করছে? আর সুলতানাই বা কোথায়? মাকে ডাকলাম, মা চোখ রেগে আবারও তাকালো। সুলতানা কোথায় গো মা? ও কল কেন ধরে না? কতগুলো কল করেছি যেন আমি। মা এইবার সামনে থেকে চলেই গেল। আমি আর কোন উপায়ান্তর না দেখে নিজের রুমে চলে গেলাম। রুমে সুলতানা নেই, ফোনটা খাটের উপরেই পড়ে আছে। পরে সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই সুলতানা, তাই অস্থির হয়ে মাকে ডাকতে থাকলাম। মা, ও মা, মা গো। আমি। কি হয়েছে? এত ডাকাডাকির কি হলো? মা। মা, সুলতানা কোথায়? আমি। চলে গেছে। মা। কোথায়? আমি। জানি না মা। জানো না মানে? কোথায় গেছে সুলতানা? আমি। আমি বাড়ি থেকে তাড়িয়ে দিছি। মা। তাড়িয়ে দিয়েছো মানে? কেন তাড়িয়ে দিয়েছো? কি করছে ও? আমি। কি করছে মানে? কি করেনি তা বলো। মা। ভাবছিলাম হয়তো মায়ের সাথে ঝগড়া করছে, পরে আবার ভাবলাম সুলতানা তো এমন মেয়ে নয়। আমার সব ভাবনার অবসান ঘটিয়ে মা বলে উঠল, সুলতানা ধর্ষিতা। আর ধর্ষিতার স্থান এবারই নয়, তাই তাড়িয়ে দিয়েছি। কথাটা বলা মাত্র হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। মনে হয় কলিজাটায় কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। জানি না এখন বউটা আমার কোথায় আছে, কি করছে, কতটা আঘাত নিয়ে বের হয়ে গেছে বাড়ি থেকে। সাথে সাথে সুলতানাদের বাড়িতে কল করলাম ওখানে গেছে কিনা জানতে, কিন্তু যায়নি। আর দেরি না করে বেরিয়ে পড়লাম সুলতানাকে খুঁজতে। হাঁটছি আর ভাবছি কোথায় খুঁজবো আমি। এত বড় শহরে কে জানে কোথায় আছে আমার বউ, তাও এমন অবস্থায়। তাও রাস্তার অলিতে গলিতে পাগলের মতো খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। মাথাটা ঘুরছিল এই ভেবে কোথায় গেল। খুঁজে পাবো তো? হারিয়ে যাবে না তো আমার জীবন থেকে? কারণ সুলতানা চিরতরে হারিয়ে গেলে মরে যাব আমি। এইসব ভেবে ভেবে হতাশ মনে বাসায় ফিরে যাব, ঠিক তখনই মনির কল আসলো। রিসিভ করতেই, দোস্ত তাড়াতাড়ি আমার বাসায় চলে আয়। মনি। কেন? আমার মন ভালো না, এখন আসতে পারবো না। আমি। কি হয়েছে মনি? সুলতানা কোথায় যেন চলে গেছে বলেই কেঁদে ফেললাম। জানিস কত খুঁজেছি তাও পাইনি, বাড়িতেও যায়নি। চিন্তায় ভালো লাগছে না। আমি। আরে তোর সাথে আমিও খুঁজবো, চলে আয় আমার বাসায়। মনি।
চলে গেলাম মনির বাসায়। দরজায় নক করতেই দরজা খুলে দিল। দরজা খুলতেই আমি অবাক নয়নে তাকিয়ে আছি। ভাবছি আমি স্বপ্ন দেখছি না তো। সুলতানা আমার সামনে দাঁড়ানো। আমি আর বিলম্ব না করে সাথে সাথে সুলতানাকে জড়িয়ে ধরলাম, খুব শক্ত করে। মনে হচ্ছে যেন দেহে আমার প্রাণ ফিরে আসছে। মুখটাতে তাকিয়ে দেখি মুখটা একদম মলিন হয়ে গেছে, চোখ দুটো পানিতে ভেজা। মনে হয় অনেক কেঁদেছে সুলতানা। রাগ করে বললাম, এই পাগলি আমায় ছেড়ে চলে আসছিস কেন? আমি বাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? জানিস না তুই আমার প্রাণ। তোরে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি আমি কি করব? আসতে চাইনি আমি, কিন্তু মা আমার হাত ধরে গেটের বাহিরে বের করে দিয়ে গেছে। যেন রবি জীবনে বুঝতে শেখার পরেই প্রথম আমি পর্দা ছাড়া বাহিরে বের হয়েছি। আমার মনে হয়েছে ভিতরটা আমার জলে পুড়ে গেছে। আমার সুন্দর মুখটা আমি আমার স্বামীকে বাদে অন্য পুরুষদের দেখিয়েছি, তবে বিশ্বাস করো আমি যথাসাধ্য পর্দায় থাকার চেষ্টা করেছি। সুলতানা, জানি রে পাগলি, তুই আমার জান্নাতের টুকরা। তুই ভুল করতেই পারিস না। আমি বলে আবার জড়িয়ে ধরলাম। বুকে মাথাটা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, আমার কি দোষ বলো? আমি তো ইচ্ছে করে ধর্ষিতা হইনি, আর তোমাকে তো বলেও দিয়েছি। তবুও এত বড় শাস্তিটা পেতে হলো আজ। সুলতানা, মা মনে কত বড় কষ্ট পাইছে যেন এই খবরটা শুনে। আমি আমি কত বুঝিয়েছি মা, আমায় বের করে দিও না, তোমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করো, ওই সব সত্যি খুলে বলবে। কিন্তু শুনল না। অমিত কি বলে গেছে না গেছে তা নিয়ে পড়ে আছে। সুলতানা, অমিত মানে আমি একদম আকাশ থেকে পড়লাম। অমিত বাসায় আসছে। আমি অমিত ইমা বাবাকে এইসব বলছে আর খারাপ খারাপ কথা বলছে। যেন রবি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ভাবছিলাম মরেই যাব। আবারও ভেবে দেখলাম আমি তো কোনো দোষ করিনি, তবে আমি কেন ভিতুর মতো মরে যাব? আর আমি মরে গেলে সত্যিটা প্রমাণ করবে কে? তাছাড়া আমার স্বামীরই বা কি হবে? সে তো আমায় পাগলের মতো ভালোবাসে। এখন আমার জন্য না হলেও, আমার স্বামী সন্তানের জন্য হলেও বেঁচে থাকতে হবে। তাই মরার চিন্তা বাদ দিলাম। তোমাকে কতগুলো কল দিছি জানো, তুমি ধরনি। পরে মা রুম থেকে আমায় টেনে বের করে দিছে। বলছিলাম, মা তোমার ছেলে আসা পর্যন্ত আমায় থাকতে দাও। স্বামীর আদেশ ছাড়া আমি বাসা থেকে বের হতে পারবো না। কিন্তু মা বলল, কোন ধর্ষিতাকে আমি বউ হিসেবে মানি না। তাই এই মুহূর্তে এক কাপড়ে বের হয়ে যাও। বলেই মেইন গেটের বাহিরে বের করে দিল। কি করব, কোথায় যাব কিছুই বুঝতেছিলাম না। এইভাবে বাসায় গেলে আমার এমন অবস্থা দেখেই আমার মা অজ্ঞান হয়ে যাবে। তাই বাসায় যাব না ঠিক করেছি। তখন রাস্তা দিয়ে আপন মনে হাঁটছিলাম। তখনই হঠাৎ মনি ধরে ওর বাসায় নিয়ে এলো। আমরা কথা বলছিলাম। তখনই মনি আমাদের জন্য খাবার নিয়ে আসলো। কিরে মনি, সুলতানাকে কি ভেবে তোর বাসায় নিয়ে এলি? আমি, আরে দোস্ত, আমি কলেজ থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎই দেখি সুলতানা ভাবি রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ ভাবি তো কখনোই এইভাবে একা বাসা থেকে বের হবে না। পরে তাড়াতাড়ি সামনে এগিয়ে দেখি ভাবি। তাই ধরে বাসায় নিয়ে আসলাম। খেতে বললাম, কিন্তু কিছুই খেলো না। এবার দুইজনই খেয়ে নে, আমি একটু আসছি। তোদের ভালোবাসা দেখতে চায় না। বলেই হাসতে হাসতে চলে গেল। মনি, সুলতানা, আমি। কি গো সুলতানা, অমিতের আগে শাস্তিটা কম হয়ে গেছে তাই না? আমি সুলতানা, ভাবছিলাম ক্ষমা করে দেব। ক্ষমা করা মহৎ গুণ, তাই। তবে এখন দেখিও মানুষ না জানোয়ার, তাই ক্ষমা করার প্রশ্নই আসে না।
যত টাকা দিয়েছে তোমায় তার প্রতিটা চোখের পানি সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। এমন শিক্ষা দেব না যাতে দ্বিতীয়বার কেউ ধর্ষণ করতেও ভয় পায়। আমি পরে দুজনই খাওয়া শেষ করলাম। সুলতানাকে বললাম, তুমি মনিরও বাড়ি থাকো, আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিয়ে নিয়ে যাব। বলেই বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি চাইলে হয়তো সুলতানাকে বাসায় নিয়ে যেতে পারতাম, কিন্তু তা আমি করব না। কারণ আমি চাই সুলতানাকে তার প্রাপ্য সম্মান দিয়েই বাসায় নেওয়া হোক। কারণ আমি নিজেই যদি বউয়ের সম্মানের চিন্তা না করি তবে তাকে কেউ সম্মান দিবে না। কারণ যে স্বামী তার বউকে সম্মান করে না সে বউকে সবাই অবজ্ঞা করে, অসম্মান করে। আর তা আমি কখনোই চাই না। তাছাড়া আমি চাই মা সব সত্যিটা জেনে বুঝে নিজে বাসায় নেক সুলতানাকে, এবং সুলতানাকে একজন ধর্ষিতা নয়, নিজের মেয়ের মতো দেখুক। কারণ মায়েরও বোঝা উচিত সুলতানা দোষী নয়, ও পবিত্র। সুলতানা ইচ্ছে করে ধর্ষিতা হয়নি, জোর করে করা হয়েছে, যা কিনা যে কোন সময় যার সাথে খুশি হতে পারে। বাসায় যেতে যেতে জয়া আপুকে কল করে সব সত্যি বলে দিলাম, আর আপুকেও বাসায় ডেকে নিলাম। বাসায় পৌঁছেই মা বাবাকে একসাথে ডেকে নিলাম। মাকে বললাম, মা তুমি সবটা না জেনে না বুঝেই তোমার গর্ভবতী বউ যার পেটে বেড়ে উঠছে তোমার বংশধর তারে কিনা বাসা থেকে এক কাপড়ে বের করে দিলে। সুলতানার কথা না ভাবো, অন্তত সুলতানার সন্তানের কথাটা তো ভাবতে পারতে। ওইটা তো তোমাদের রক্ত। কিভাবে পারলে এতদিনের ভালোটা একদিনে ভুলে তাকে বাড়ি থেকে বের করে দিতে? তাও যাকে চিনো না জানো না তার কথায়। যদি সুলতানার জায়গায় জয়া আপু হতো তবে কি পারবে তাকে বাড়ি থেকে বের করে দিতে? আরে মা, দোষ ধর্ষিতাকে নয়, ধর্ষককে দাও। তবে দেখবে ধর্ষিতারা পাপী নন, তারাও পবিত্র। কারণ ধর্ষিতা হওয়ার পিছনে তার কোন হাত নেই। আর ধর্ষিতাকে ঘৃণা করার আগে তার ধর্ষিতা হওয়ার পিছনের কাহিনী জানার চেষ্টা করো, দেখবে তুমি তাকে সহানুভূতির দৃষ্টিতেই দেখবে। আমি তখনই চলে এলো জয়া আপু। একটু বসে থেকে বলল, কিরে রবি, সুলতানা কই? আপু, মা বাড়ি থেকে বের করে দিয়েছে। রবি, কেন আপু? মা বলল, সুলতানার সম্পর্কে কি জানিস তোরা? সুলতানা একটা খারাপ মেয়ে। আপু আঁতকে উঠে বলল, তোমাকে এইসব কে বলছে মা? আপু, একটা ছেলে। মা, কোথাকার কোন ছেলে এসে বাড়ির বউয়ের নামে কি বলে গেল ওইসব তুমি বিশ্বাস করলে? এতদিনেও কি সুলতানাকে চিনতে পারলে না? যদি ওই কথাগুলো কেউ আমার অথবা রবির নামে বলতো, বিশ্বাস করতে কি? আপু, না মা। কেন? নিজেরটা 16 আনা আর অন্যেরটা 1 আনাও না। যদি তুমি আমাদের অবিশ্বাস করার আগে 100 বার যাচাই করতে পারো তবে সুলতানাকে কেন একটা বার যাচাই করার চেষ্টাও করলে না? ও সব সময় নিচু হয়ে থাকে বলে, তোমাদের সম্মান করে বলে। জানো তোমার, যে সম্মান করে তাকেও পাল্টা সম্মান দিতে হয়, না হলে সেও যে আর সম্মান দিবে না। এখন এত শত বাদ দিয়ে ঘরের বউকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো, আর ওর জীবনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটা ভুলে যাও। কারণ ধর্ষিতা কেউ জন্মগত ভাবে হয় না, কিছু অমানুষের লালসা, লোভাতুর চোখের দৃষ্টির জন্য হয়। আর যে ধর্ষিতা হয় সে বুঝে তার যন্ত্রণা। তার ভিতরের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করো মা, তবে দেখবে তার প্রতি ক্ষোভ নয়, ভালোবাসা আর মায়া জন্মাবে। যাও এখন ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে এসো। আপু, মা নিজের ভুল বুঝতে পেরে মনি বাড়ি থেকে সুলতানাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসলো। সুলতানা মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল আর বলল, বিশ্বাস করেন মা, আমি খারাপ না। সুলতানা মা মাথায় হাত রেখে বলল, আরে পাগলি, জানি তো তুই যে খারাপ না। তখন তো মাথা গরম ছিল তাই আবল তাবলো কাজ করে ফেলছি। তবে ভবিষ্যতে আর এমন হবে না মা। পরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমার মনের ভিতরে জ্বলতে থাকা আগুনটা নিভল না, তখনও দাউ দাউ করে জ্বলছে।
আমার কলিজায় হাত দিছে অমিত। ওর হাতটা কাটার আগ পর্যন্ত আমার ভিতরের আগুন নিভবে না। আমি আমার প্লেন মতো একদিন মনিকে কল করে ডেকে নিলাম একটা নির্জন জায়গায়। বন্ধুদেরও বলে দিলাম ঠিক সময় পুলিশ নিয়ে হাজির হতে। আমার এক বন্ধু আতিকুর চৌধুরী মিডিয়াতে কাজ করে, তাকেও ডেকে নিলাম। ঠিক যখনই মেয়েটাকে ধর্ষণ করতে যাবে তখনই সবাই হাজির হলাম। মেয়েকে কিছু করার আগেই অমিতকে পুলিশ ধরে ফেলল। মিডিয়ার লোকও তাদের কাজ করছে, কারণ অমিতের মান সম্মানের ছিটে ফোটাও রাখবো না আমি। মনি ও ততক্ষণে পৌঁছে গেছে। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অমিতকে ধরে নিয়ে চলে গেল পুলিশ। মনি আমায় জড়িয়ে ধরে হায় রে কান্না। আর বলতে থাকলো, দোস্ত অমিত এত খারাপ, আর আমি কিনা তাকে বিশ্বাস করলাম, পাগলের মতো ভালোবাসলাম। মনি, কি বলবো বুঝিতেছিলাম না। ওরে কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাও আমার দায়িত্ব। ওরে বুঝিয়ে বললাম, আরে বোকা, তোরে তো আগেই বলেছিলাম অমিত সুবর্ণার বিএফ এর মতো লাগে। আর এইটাই সুবর্ণা। তুই ঠকেছিস বলে কাঁদছিস, যদি আজ সুবর্ণার কিছু হয়ে যেত। আরে শুন, অমিত খারাপ, এখন শুধু ও শাস্তি পাবার সময়। তোরা কাঁদিস কেন? তোরা আজ হাসবি। এখন বাসায় যা, আর শুক্রিয়া আদায় কর তোর সাথে যে কিছুই হয়নি। পরে মনিকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। আমিও তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছে দরজা নক করতেই বউ আমার দরজা খুলে আমায় দেখে একটা মুচকি হাসি দিল। আমি সাথে সাথে বউকে জড়িয়ে ধরে কপালে একটু আদর করে দিয়ে বললাম, মা বাবা কই গো? আমি, ওনারা কেউ বাসায় নেই, আপুর বাড়ি গেছে, আজ ফিরবে না। সুলতানা। আমি আর দেরি করলাম না, সাথে সাথে বউকে কোলে তুলে নিলাম। কোলে করে নিয়ে বসার রুমে টিভির সামনে বসালাম। টিভিটা চালু করতেই হেডলাইনে অমিতের নিউজটা দেখাচ্ছিল। সুলতানা অবাক হয়ে বলল, এই অমিত কি ওই অমিত? সুলতানা, হুম বাবু, আমি। মানে কি? কেমনে কি গো? সুলতানা, শয়তানি একদিন না একদিন ঠিকই ধরা পড়ে যায়। ওটাও ধরা পড়ে গেছে, শুধু আমাকে একটু খাটতে হয়েছে। আমি মুচকি হেসে, কি করেছো গো তুমি? সুলতানা, তেমন কিছুই না, আমি শুধু জাল বিছিয়েছি আর অমিতের পাপের বোঝা ভারী বলে ধরা পড়েছে। আমি আমি সুলতানাকে বললাম, অমিত তার নিজ কৃতকর্মের সাজা পাচ্ছে। সুলতানা বলল, তা তো বুঝলাম, কিন্তু কেমনে কি হলো তাই তো বুঝতেছি না। একটু বুঝিয়ে বলো না গো। সুলতানা, ওকে তবে শুনো। আমি আমি বুদ্ধি করে কিছু টাকা দিয়ে এক কল গার্লকে অমিতের ফোন নম্বরটা দিয়ে সব শিখিয়ে দিলাম। বললাম ভালোভাবে প্রেম জমাতে। সেও আমার কথা মতো অমিতের পিছনে লেগে পড়ল। তবে অমিতকে পটাতে তেমন কাঠ খড়ি পোড়াতে হয়নি, কারণ অমিত তো এমনিতেই মেয়ে পাগলা। এর মধ্যে সুবর্ণা খুবই সুন্দরী। তার রূপের আগুনে অমিত একদম গদগদ হয়ে গেছে। চাইলে হয়তো মনিককে সব সত্যি বলে ওরে দিয়ে অমিতকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি চাইনি মনির সম্মানটা নষ্ট হোক, কারণ মিডিয়াতে সবাই মেয়েটার মুখটাও দেখবে। আর সুবর্ণা একটা কলগার্ল, এমনিতেও ওর জানা অজানা হাজারো ভিডিও আছে, তাই বেছে বেছে ওরেই সিলেক্ট করলাম। আমি সুবর্ণাকে শিখিয়ে দিলাম প্রেমটা ভালোভাবে জমিয়ে অমিতকে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে, কারণ আমি জানতাম অমিত সুবর্ণাকে নির্জন জায়গায় একা পেলে অবশ্যই তার উদ্দেশ্য হাসিল করতে চাইবে, কারণ খারাপ কখনোই ভালো হয় না। চোর সব সময় তার সুযোগের অপেক্ষাতেই থাকে। অমিতও তাই করল, আর আমিও সেই অপেক্ষাতেই ছিলাম। জানো তো সুলতানা, প্রথমে ভেবেছিলাম অমিতকে ক্ষমা করে দেব, কারণ প্রতিশোধ নিলে আনন্দ হয় একবার, আর ক্ষমা করে দিলে হয় সারা জীবন। কিন্তু পরে যখন অমিত বাড়ি পর্যন্ত চলে আসলো তখন বুঝলাম কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বারবার ক্ষমা করে দিলে যে মানুষের পাপ করার ইচ্ছেটা আরো বেড়ে যায়, এটা তারই প্রমাণ।
ভবিষ্যতেও আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই আগেই ওরে সাইড করলাম। এবার আরেকটা কাজ বাকি। রেডি হয়ে নাও, তাড়াতাড়ি এক জায়গায় যাব। আমি। কোথায় যাবে গো? সুলতানা। গেলেই দেখবা। এবার রেডি হয়ে নাও। আমি। একটু পর সুলতানা রেডি হয়ে আসলো। দুজনই বেরিয়ে পড়লাম অমিতের বাড়ির উদ্দেশ্য। অমিতের বাড়ি পৌঁছে দরজায় নক করতেই অমিতের মা দরজা খুলে দিল। আমাদের দেখে কিছুটা অবাক হলো। কে আপনারা? অমিতের মা। সুলতানা মুখোশ রাগ খুলে বলল, আমি সুলতানা। ও ও, তুমি ভিতরে আসো। অমিতের মা। অমিতের মায়ের সুলতানাকে চিনতে একটুও কষ্ট হলো না। আর অমিতের মায়ের আচরণে বোঝা গেল তারা এখনো অমিতের ব্যাপারটা জানে না। জানলে এতটা স্বাভাবিক থাকতো না। আমি বললাম, যা দেখাতে এবং বলতে এসেছি তা বলে বিদায় হই। বললাম, আন্টি আপনাদের টিভি নেই? আমি। আছে তো, কেন? অমিতের মা। এই তো কিছু দেখবো আর কিছু দেখাবো, যার জন্য কষ্ট করে গর্ভবতী বউকে নিয়ে এত দূর আসলাম। টিভিটা অন করুন তো। আমি বলতেই উনি বিস্ময়টা কাটাতে টিভিটা অন করলো। হেডলাইনটা পড়ে এবং অমিতের ছবি দেখেই উনি কান্নায় ভেঙে পড়লেন। আমি তেমন কিছুই বলিনি, শুধু এতটুকু বললাম, টাকা পয়সা ধন দৌলতে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে হয়। যা করতে পারেননি আপনারা। যেদিন সুলতানাকে কলঙ্কিত করেছিল আপনার ছেলে, ওই দিন তাকে শাসন না করে উল্টো কলঙ্কের কালিটা আরো বেশি করে লাগিয়ে দিয়েছিলেন সুলতানার গায়ে। সেদিন যদি অসম্মানের থাপ্পড়টা সুলতানাকে না দিয়ে নিজের ছেলের গালে দিতেন, তবে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। তবে এইটাই শেষ নয়, আমার বউকে ন্যায্য বিচার দিতে আমাকে যতদূর যেতে হয় আমি যাব। এমন শিক্ষা দেব যাতে করে কেউ কোন পবিত্র মেয়েকে অপবিত্র করার আগে কমপক্ষে 3 বার ভাবে। যাতে মেয়েদের অবলা আর ভোগ্যপণ্য মনে না করে, সহধর্মিণী মনে করে। নারী যে পুরুষেরই একটা অংশ, এইটা হেফাজত করা যে পুরুষের দায়িত্ব, তা হারে হারে বুঝিয়ে দেব। বলেই সুলতানাকে নিয়ে চলে গেলাম মণির বাড়ি। মণিকে যথাসম্ভব সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসলাম। পরে সুলতানার বাবা মা, আমার বাবা মা, জয়া আপু সবাইকেই অমিতের শাস্তির কথা বললাম। সবাই তো মহা খুশি। ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু সুখের দিন আর কত। আমার মা ছেলে সন্তান আশা করে সুলতানার থেকে, তবে আলটা করে জানতে পারলাম মেয়ে হবে। মা আমার এখন সুলতানাকে সহ্যই করতে পারছে না। বুঝি না দুনিয়ার মানুষগুলো এত নিজ স্বার্থ বোঝে কেন। নিজের 16 আনা পেতে গিয়ে তারা অন্যকে 1 আনাও দিতে চায় না। সুলতানার মেয়ে হবে বলে মা খুশি নন, অথচ আমার 2টা ভাগ্নি আছে। কই আপুকে নিয়ে তো মা ঠিকই খুশি। ওর মেয়েদেরকেও অনেক আদর করে। তবে আমার সুলতানার দোষটা কি? সে তো নিজে নিজে কন্যা সন্তান বানায়নি। তবে আমি অনেক খুশি। আমি মনে করি আমার মেয়ে হবে মানে আমার ঘরে একটা জান্নাতের টুকরা আসবে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এসে পড়ল সেই দিন। সুলতানাকে নিয়ে গেলাম হসপিটালে, কারণ আমি সুলতানাকে বাড়িতে রেখে কষ্ট দিতে চাইনি। তাই সিজার করতে নিয়ে গেলাম। আত্মীয় স্বজনরা প্রায় সবাই আসলো, কিন্তু আমার মা আসলো না। সুলতানা মাকে দেখতে চাইতেছিল বারবার। আমি তাড়াতাড়ি বাসায় গেলাম মায়ের কাছে। মা, মা গো, হসপিটালে চলো, সুলতানা তোমাকে দেখতে চায়। আমি। আমার আবার যেতে হবে কেন? সবাই তো আছেই। আমি যাব না। মা। মায়ের কথার ভঙ্গিতেই বুঝে গেলাম উনি কতটা অসন্তুষ্ট আছেন। মাকে আকুতি স্বরে বললাম, যাবে না কেন গো মা? সুলতানার মেয়ে হবে বলে? মেয়েরা কি মানুষ না? তুমি সারা জীবন সাধনা করে কি একটা মেয়েই বানাতে পারবে? তুমি কি জানো মেয়েরা হলেন আল্লাহর রহমত? আল্লাহ তাআলা কাদের মেয়ে সন্তান দান করে জানো, যাদের উপর আল্লাহ অতিরিক্ত সন্তুষ্ট এবং খুশি হন।
বংশের প্রথম কন্যা সন্তান হচ্ছে, কোথায় তুমি খুশি হবে তা না করে রাগ করে আছো। জয়া আপুরও তো 2টা মেয়ে আছে, কই তাদের উপর তো রাগ করো না, তাদেরকে তো অনেক আদর করো। তবে আমার কন্যাকে কেন মেনে নিচ্ছ না? আল্লাহ কি চাইলে পরে আবার ছেলে দিতে পারবে না? আমি পরে মাকে অনেক বোঝানোর পর মা আমার সাথেই হসপিটালে গেল। বউকে নিয়ে গেল সিজার রুমে। বউ আমার হাতটা কিছুতেই ছাড়তে চাচ্ছিল না, কিন্তু ছাড়তে তো হবেই। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও সুলতানার হাতটা ছেড়ে দিলাম। সুলতানাকে একা পাঠিয়ে কেন জানি মনে শান্তি লাগছিল না। একটা অজানা ভয় কাজ করছিল মনে। মনে হচ্ছিল বুকে কেউ একটা পাথর চাপা দিয়ে রাখছে। আমি তাড়াতাড়ি বউ আর আমার বাচ্চার মঙ্গল কামনায় 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। অনেকক্ষণ অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এলেন। মায়ের কায়ালে মেয়েটাকে দিয়ে নার্স চলে গেল। আমি দৌড়ে গেলাম সিজার রুমে। ওইখানে তখন কেউ নেই। বউ আমার কোন শব্দই করছিল না, একদম চুপচাপ। ভয় নিঃশ্বাস নিচ্ছিল কিনা তা দেখতে মনেই নাই আমার ওর। সাথে সাথে বউকে জড়িয়ে একটা চিৎকার দিলাম। মনে করেছিলাম বউ হয়তো মারাই গেছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি খুব কান্না করছিলাম। হঠাৎই গাড়ে একটু ব্যথা অনুভব করলাম। তাকিয়ে দেখি বউ আমার গাড়ে আস্তে করে কামড় বসিয়ে দিয়ে কানে মুখে ফিসফিস করে বলল, এই পাগল, ভাবলে কি করে তোমাকে একা রেখে চলে যাব? তবে তোমাকে এত ভালোবাসবে কে, আর সৎ উপদেশ দিবে কে? হুম্মম, জানো না দেহ থেকে প্রাণ সহজে আলাদা করা যায় না। আর আল্লাহ তাআলা এতটাও নির্দয় নন, আমাদের এত সহজে আলাদা করবেন না। তিনি চির মহান। সুলতানা বউয়ের হাতটা ধরে বললাম, এই বউ তুমি প্রথমে চুপ করেছিলে কেন? আমি আরে পরীক্ষা করে দেখলাম কি করো। সুলতানা কি রাক্ষসী আমায় কষ্ট দিলা? যাওয়ার কথাই বলবো না বলেই মুখ ঘুরিয়ে নিলাম। আমি সাথে সাথে শার্টের গলাটা টেনে ধরে বলল, এই সরি গো বাবু, আর এমন হবে না বলেই জোরে একটা ঠোঁটে চুমু এঁকে দিল। সুলতানা অবাক হয়ে বললাম, সিজার করেনি তোমার? তুমি এত সহজে স্বাভাবিক হলে কিভাবে? সিজার করলে তো কয়েক ঘন্টা হুঁশি থাকে না। আমি ঘুম, তবে আমার সিজার করতে হয়নি, আল্লাহ সহায় নরমালেই হয়েছে। সুলতানা আল্লাহ আমার বউ আর কন্যা দুজনকেই সুস্থ রেখেছেন। 7 দিন পর বাসায় নিয়ে এলাম। আনুষ্ঠানিকভাবে মেয়ের নামকরণ করা হলো অর্পা রহমান। খুব ভালোভাবেই কেটে যাচ্ছে আমাদের দিনগুলো। আর অমিত তার প্রাপ্য শাস্তি পাচ্ছে। সমাপ্ত। বিশেষ দ্রষ্টব্য, অমিতের মতো হাজারো অমিত আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, যারা সুযোগ পেলেই সুলতানার মতো হাজারো মেয়ের সর্বনাশ করে দেয়। তাই এসব অমিতদের কাছ থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন। আর হ্যাঁ, সুবর্ণার মতো সুন্দরী মেয়ে কলগাল, তার এই পেশার পিছনেও হয়তো লুকায়িত আছে কোনো কোনো অপ্রীতিকর ঘটনা বা অমিতের মতো কোনো ছেলের কুদৃষ্টি, যা হয়তো তার এই পেশায় আসার কারণ। হয়তো সে কথা আমাদের অজানায় থেকে যাবে চিরকাল। ভুলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।